সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বিশ্বের এই নিস্তব্ধতার মধ্যে আমরা সবাই ঘরবন্দি এবং এই মহামারীর যুগে আমরা সবাই আতঙ্কিত। কিন্তু সময় কারোর জন্য বসে থাকে না বা থেমে থাকে না। আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই ঘরবন্দি সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে এবং এই কাজে লাগানোর জন্য অনেক শিক্ষকই আমাদের শিক্ষকগণ অনলাইনে ক্লাস শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আমিও তোমাদের ক্লাস নিতে চাচ্ছি। তারও ধারাবাহিকতায় আমি তোমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সরকারি নির্দেশনা মেনে এবং আমাদের সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের পরামর্শক্রমে আমরা এই অনলাইন ক্লাসগুলো শুরু করেছি। তোমরা এই সময়কে যথাযথ কাজে লাগাবে। আমি তোমাদের মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো সমাস। সমাস শব্দ গঠনের অন্যতম একটি উপায়। আমরা জানি শব্দ বিভিন্ন উপায়ে গঠিত হয়, তার মধ্যে অন্যতম হলো সমাস। এই সমাস আলোচনার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলব। এর আগে আমরা জানবো যে সমাস অর্থ কি। সমাস অর্থ সংক্ষেপণ, অর্থাৎ সমাস বাক্যকে কি করবে? সংক্ষেপ করবে, একাধিক পদকে এক পদে রূপান্তর করবে। তাই আমরা বলতে পারি সমাস অর্থ সংক্ষেপণ, মিলন বা একাধিক পদকে এক পদে রূপান্তর করবে। সমাস শব্দটি আমরা বাংলা পাই সম যোগ অস যোগ অ, সমাস। তাহলে আমরা এখন দেখব যে সমাস কাকে বলে। সাধারণ অর্থে একাধিক পদকে যদি এক পদে রূপান্তর করে তাহলে তাকে আমরা কি বলবো? সমাস বলবো। অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস সম্পর্কে বিভিন্ন ভাষাবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদকে এক পদ করার নামই হলো সমাস। এবং এই সমাস আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। মূল বিষয়গুলো আমাদের জানতে হবে। সেগুলোর মধ্যে হলো সমস্ত পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, পূর্বপদ এবং পরপদ। আমি একটা উদাহরণ দিই। সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। তাহলে আমরা দেখতেছি এখানে একাধিক পদ কি করেছে? এক পদে রূপান্তর করেছে। এখন আমরা যে বিশিষ্ট বলবো, সব পদ মিলে যে একটা পদ হলো তাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদের নাম হলো সমস্ত পদ। এখন আসবো আমরা সমসমান পদ। সমসমান পদ কোনগুলো? সমস্ত পদের অন্তর্গত, সমস্ত পদের অন্তর্গত প্রত্যেকটা পদের নাম হলো সমসমান পদ। সমসমান পদ অর্থাৎ সমস্ত পদের অন্তর্গত প্রত্যেকটা পদই হলো কি? সমসমান পদ। এখন আসি আমরা ব্যাস বাক্য। এই সমস্ত পদকে বাংলে দুইটা অংশ পাওয়া যায়। একটা হলো পূর্বপদ, আরেকটা হলো পরপদ। তাহলে সিংহাসনকে বাংলা আমরা পাই কি? সিংহ।
আরেকটা শব্দ পাই আসন। তাহলে সিংহটা পূর্বপদ আর আসনটা হলো পরপদ। এখন আসি আমরা এই সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায়, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় কি? ব্যাস বাক্য। সিংহ চিহ্নিত আসন আমরা ভেঙে পেলাম কি? সিংহাসন। তাহলে একে আমরা বলবো কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম বিগ্রহ বাক্য, একে সমাস বাক্য বলা হয়। তাহলে এই হলো আমাদের মোটামুটি সমাস আলোচনা শুরু করার আগে কাজ। সমস্ত পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ এবং পরপদ। এখন আমরা আসবো যে সমাসের কাজ কি, সমাস আমাদের বাংলা ভাষায় কেন প্রয়োজন, বা সমাস কি কাজ করে থাকে। সমাস সাধারণত প্রথম কাজটা করে দুই বা ততোধিক পদকে একত্র করে এক পদ তৈরি করে। 2 অভিব্যক্তি সংক্ষেপ করে। 3 শব্দ তৈরি ও বিশেষ রীতি প্রয়োগ করে। 4 নম্বর ভাষা শ্রুতিমধুর, সহজ এবং সুন্দর করে থাকে। এই হলো আমাদের সমাসের কাজ। এবং সমাসের প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজন কি কি কাজ করে থাকে। সমাসের প্রয়োজনীয়তা হলো ভাষা সংক্ষিপ্তকরণ, সমাস শব্দের অন্তর্গত বা শব্দের অর্থ সংক্ষেপণ করে। যেমন আমরা যদি বলি যাদের অন্ন নেই তারাই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। যাদের অন্ন নেই তারাই দাঁড়ে ঘুরে বেড়ায়। এটাকে আমরা এইভাবে না বলে আমরা বলতে পারি নিরন্নরা প্রতি দ্বারে ঘুরে বেড়ায়। আমরা কি বলতে পারি? নিরন্নরা প্রতি দ্বারে ঘুরে বেড়ায়। তাহলে এখানে কি হলো? সংক্ষেপ হয়ে গেল। আমরা এই বাক্যটা দেখলাম কি অনেকটাই কি হয়ে গেল? সংক্ষেপ হয়ে গেল। এই জন্য বলা হচ্ছে কি ভাষা সংক্ষিপ্ত করে। তারপরে আমরা দেখব প্রয়োজনীয়তার আরেকটা প্রয়োজন হলো নতুন শব্দ গঠন করা। সমাস নতুন শব্দ গঠনের অভিনব পদ্ধতি। যদি আমরা দেখি জায়া ও পতি হয়ে গেল কি? দম্পতি। জায়া ও পতি সমান দম্পতি। 3 নাম্বার ভাষা শ্রুতি মধুরতা বৃদ্ধি করে এবং ভাষাকে প্রাঞ্জল ছন্দময় করে তোলে। আর 4 নম্বরে আমরা দেখব বিশেষ্য ও বিশেষণ পদ গঠনে সহায়তা করে থাকে। 5 নম্বর তুলনাকরণ। কারণ আমরা কর্মদ্বারা সমস্যা দেখব যে একটা পদের সাথে আরেকটা পদকে তুলনা করা হচ্ছে, উপমানের সাথে কি উপমেয় তুলনা করা হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে এই হলো মোটামুটি আমাদের সমাসের প্রয়োজনীয়তা। তাহলে আমরা যদি প্রশ্ন হয় সমাস কি, সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো, আশা করি তোমরা লিখতে পারবে। অথবা প্রশ্ন হতে পারে সমাস কি, সমাসের কাজ কি আলোচনা করো। এখন আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ। অর্থ অনুসারে সংস্কৃত ব্যাকরণের নীতি অনুযায়ী সমাসের 6 ভাগে ভাগ করা হয়। সমাস 6 প্রকার অর্থ অনুসারে। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস,
অব্যয়ভাব সমাস। এই হলো অর্থনুসারী সমাস 6 প্রকার। তাহলে কি কি পেলাম আমরা? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয়, বহুব্রীহি, অব্যয়ভাব। এই মোট 6 প্রকার সমাস আমরা পাই। এবং সমাসকে আবার আরেকটা দিক থেকে ভাগ করা হয়, পদের প্রাধান্য অনুযায়ী বা পদের গুরুত্ব অনুযায়ী সমাসকে 4 ভাগে ভাগ করা হয়। পদের প্রাধান্য অনুযায়ী 4 প্রকার। যেমন পূর্বপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস, উভয়পদ প্রধান সমাস, 4 নম্বর কোন পদই প্রধান নয়, অর্থাৎ তৃতীয় কোন পদকে বোঝায়। তাহলে দেখি পূর্বপদ কোনটা? অব্যয়ভাব। পরপদ প্রধান সমাস দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয়। উভয়পদ প্রধান সমাস দ্বন্দ্ব সমাস। কোন পদই প্রধান নয়, বহুব্রীহি সমাস। তাহলে এই পদের প্রাধান্য অনুযায়ী আমাদের সমাস হলো 4 প্রকার। তাহলে অব্যয়ভাব সমাস যদি আমরা উপসর্গ, তাহলে উপ আমরা জানি এটা কি উপসর্গ বা অব্যয়। আর অব্যয়ভাব সমাসে কি থাকবে? পূর্বপদে কি থাকবে? অব্যয় থাকবে। তাহলে সহজ ছিল মূল শব্দ। আমাদের এখন শহর না বুঝিয়ে বোঝাচ্ছে কি উপটা গুরুত্ব পেয়েছে, এজন্য আমরা বলবো কি এটা উপশহর হলো কি পূর্বপদ প্রধান সমাস। উভয়পদ প্রধান সমাস যদি আমরা দেখি, ভাই বোন, অর্থাৎ এখানে ভাই যেমন গুরুত্ব পেয়েছে শব্দটা, বোনও কি তেমনই গুরুত্ব পেয়েছে। এটাকে আমরা বলবো উভয়পদ প্রধান সমাস। আর কোন পদই প্রধান নয়, বহুব্রীহি। আমরা যদি দেখি পিত অম্বর, উদাহরণ পীতাম্বর, পিত অম্বর যার, অর্থাৎ কালো রঙের কাপড় যার। এখানে কাপড়কে না বুঝিয়ে, কালোকে না বুঝিয়ে বোঝাচ্ছে শ্রীকৃষ্ণকে। তাহলে পূর্বপদ পরপদ কোনোটাই গুরুত্ব পায়নি, গুরুত্ব পেয়েছে কি তৃতীয় কোনো একটা পদ, যা পীতাম্বর, যাকে যা দ্বারা বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণকে। এখন আমাদের বাকি রইল পরপদ প্রধান সমাস। পরপদ প্রধান সমাস আমরা জানি 3টা, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মদ্বারয়। দ্বিগুতে কি বোঝাবে? সংখ্যা বোঝাবে। কর্মদ্বারয়ে তুলনা বোঝাবে। আর তৎপুরুষে বিভক্তি থাকবে, দেশ বাক্যে বিভক্তি থাকবে। যেমন দীর্ঘ সমাসের উদাহরণ যদি আমরা দিই, ত্রিফলা, তৎপুরুষ, ত্রিটা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। এরকম যদি আমরা বলি চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, তাকে আমরা বলবো চৌরাস্তা। তৎপুরুষ যদি আমরা বলি, তৎপুরুষ সমাসে আমাদের বিভক্তি থাকবে, যে আমাদের যে শব্দ বিভক্তিগুলো আছে
সে বিভক্তি থাকবে, বিভক্তি দিয়ে এর ব্যাস বাক্য গঠিত হবে। যেমন দুঃখপ্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এর ব্যাস বাক্য করলে আমাদের হয় দুঃখকে প্রাপ্ত। তাহলে এখানে হলো দুঃখকে প্রাপ্ত, তাহলে এখানে এটা হলো বিভক্তি, বিভক্তি দিয়ে কি হলো তৎপুরুষ সমাস গঠিত। অর্থাৎ যে সমাসের পরবর্তী অর্থ প্রধান থাকবে এবং দ্বিতীয়াদি বিভক্তির দ্বারা শব্দগুলো গঠিত হবে। দ্বিতীয়াদি বিভক্তি লোপ পাবে এবং লোপ পেয়ে যে শব্দগুলো গঠিত তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। আর কর্মধারয় সমাস কি হবে? কর্মধারয় সমাস তুলনা বোঝাবে, বিশেষ্য এবং বিশেষ্য বাবাপন্ন পদের সাথে বিশেষ্য এবং বিশেষণ বাবাপন্ন পদের যে সমাস হবে তাকে আমরা বলবো কি কর্মধারয় সমাস। যেমন চাঁদ মুখ, ব্যাস বাক্য করলে হবে কি চাঁদের মতো মুখ বা চাঁদের ন্যায় মুখ। এভাবে আমরা আরো বলতে পারি বিষাদ সিন্ধু, বিষাদ রোগ সিন্ধু। তাহলে এই হলো আমাদের পদের প্রাধান্য অনুযায়ী সমাস 4 প্রকার। আশা করি তোমরা এই ক্লাসটা দেখলে এই সমাস কি, সমাস কত প্রকার, কি কি এই বিষয়টা সম্পর্কে ধারণা পেতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে সমাসের বাকি যে পদগুলো আছে আমরা একটা একটা করে আলোচনা করব। আজকের মতো এই ক্লাস এখানে সমাপ্ত। সবাই ভালো থেকো, সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, নিজে বাঁচো এবং দেশকে বাঁচো। ধন্যবাদ।